আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, আজকের যে পর্বটি, এটা অনেকটা ফোক এবং ফ্যান্টাসি প্রকৃতির। আপনারা হয়তো অনেকেই ভাববেন যে একজন মানুষের মৃত্যু নিয়ে, একজন মানুষের জীবন নিয়ে কি করে ফ্যান্টাসি তৈরি হতে পারে, বা এটা হাউ ইট ইজ পসিবল। এখানে একটা বিষয় আপনাকে বুঝতে হবে যে বাংলাদেশের ৬ কোটি মানুষ, ৬ কোটি মানুষ যারা যে কোনো মূল্যে চাচ্ছে শেখ হাসিনা আরও বহু বছর বেঁচে থাকুক। তার কোনো অপরাধ নেই, তার কোনো অন্যায় নেই, এবং তার হাতেই আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বরকত দিয়ে রেখেছেন এই ৬ কোটি মানুষের জীবন জীবিকা থেকে শুরু করে আরও অনেক কিছু। তো এরকম একটা জায়গাতে আপনি চিন্তা করেন যে মানুষের যে তাদের যে কল্পনার শক্তি, তাদের যে ইচ্ছার শক্তি, সেটা যে কোনো সময় সুনামি আকারে এই রাজপথে ভেঙে পড়তে পারে। অন্যদিকে এই ৬ কোটির কাউন্টার আরও ৬ কোটি মানুষ। এই ৬ কোটি মানুষ শেখ হাসিনাকে একটা বিরাট অংশ ভয় পাচ্ছে, আর একটা বিরাট অংশ মাঝামাঝি যে না, একেবারে খারাপ ছিল না, এই শুধুমাত্র এই জিনিসগুলো যদি বাদ দিত তাহলে তো বর্তমান যেভাবে চলছে তাদের চেয়ে ভালো চলতো। আরেকটি অংশ বলছে যে না, এই ভদ্রমহিলা কোনো অবস্থাতেই ভালো ছিলেন না, তার বেঁচে থাকার কোনো অধিকার নেই, এই বাংলাদেশের যত রকম অশান্তি শনির দশা তার কারণে হয়েছে, এবং আজকের যত কিছু দুর্ভোগ দুর্দশা সরকারের সব শেখ হাসিনার জন্য। কাজেই তাকে মারতে হবে, তাকে ফাঁসিতে চড়াতে হবে, এবং তাকে এই বাংলার মাটিতে এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার মাধ্যমেই এই রাষ্ট্রের কল্যাণ নিহিত। এদের সংখ্যাও কিন্তু কয়েক কোটি। তো কাজেই যখন এরকম একটা অবস্থা চলে, সেখানে মাঝে মাঝে একটা জায়গায় যদি আপনাকে অবস্থান করতে হয়, তাহলে ফ্যান্টাসি ছাড়া আর কোনো উপায় নেই। আপনি এখানে যদি ধরুন শেখ হাসিনার পক্ষে খুব বেশি কথা বলতে চান, তাহলে তারা যারা প্রতিপক্ষ, তারা সঙ্গতির কারণে আপনাকে ফাঁসির আসামি বানিয়ে ফেলবে। আর আপনি যদি শেখ হাসিনাকে ফাঁসির আসামি বানিয়ে অন্য যে সকল কট্টরপন্থী এখন যারা নেতা রয়েছেন তাদের মতো কথাবার্তা বললেন, তাহলে আপনাকেও তারা হিট লিস্টে রেখে দেবে। এবং আমাদের দেশে আপনি যদি স্বাধীনতার ইতিহাস পড়েন, সেই চারু মজুমদার থেকে শুরু করে সিরাজ শিকদার থেকে শুরু করে জাসদের রাজনীতি, এমনকি আমাদের মহান মুক্তিযুদ্ধে যে গেরিলা বাহিনী ছিল, তারা যে সকল দুর্ধর্ষ কর্মকাণ্ড করেছেন, তাদের অনেকে নিজের মুখে স্বীকার করেছেন, অনেকে বই লিখেছেন। যেমন কাজী ফিরোজ রশিদ জাতীয় পার্টির মন্ত্রী ছিলেন, খুব নামকরা মুক্তিযোদ্ধা ছিলেন। তারপরে ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা, এরপরে মুফাজ্জল হোসেন চৌধুরী মায়াবী, বীর বিক্রম, তারপর বঙ্গবীর কাদের সিদ্দিকী সহ বহু সংখ্যক গেরিলা যোদ্ধা, বহু সংখ্যক, এক একের নাম বললে হয়তো ২-৩০০ নাম তো বলা যাবেই, যারা সবাই এক একজনের জীবন্ত কিংবদন্তি। তারা তাদের ৯ মাসের গেরিলা যুদ্ধে অপারেশনে, তাদের প্রয়োজনে এহেন কর্ম নেই যে তারা করেনি, সব কাজ তারা করতে পেরেছেন। ইট মিনস, এর অর্থ যে যখন দেয়ালে পিঠ থেকে যায় মানুষের, তখন তারা সব কিছু করতে পারে। এর অর্থ শেখ হাসিনার যারা ভক্ত অনুরাগী রয়েছেন, আওয়ামী লীগের যারা লোকজন রয়েছেন, তাদেরকে যদি আপনি ধাক্কা মারতে মারতে বঙ্গোপসাগরে ফেলে দেন, দেয়ালে পিঠ ঠেকিয়ে দেন, তাহলে তারাও ঠিক ৭১ সনে যে কাজগুলো করেছে, তারা ৭৬-৭৭ সনে যে কাজগুলো করেছে, ৮৩-৮৪ সনে যে কাজগুলো করেছে, ঠিক সেম কাজ, অথবা ধরুন ২০০৪-৫ সনে তারা যে কাজগুলো করেছে, ঠিক সেম কাজ তারা যদি আবার এই সময়টাতে শুরু করে, আমরা এই সমাজে কেউ বসবাস করতে পারবো না। এই জন্য হয় কি যে অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, সেই গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে যতটা সম্ভব খোলামেলা হালকা আলাপ আলোচনা করলে অনেক সিরিয়াস বিষয় সেগুলো খুব স্বাভাবিক হয়ে যায়। এখন ধরুন শেখ হাসিনার আগমন নিয়ে আমরা সবাই, তার পক্ষে যারা লোকজন যারা আছেন, তাদের কথা শুনে আমরা সবাই মানে কারণে অকারণে আতঙ্কিত হচ্ছি, আগ্রহ হচ্ছি। তিনি কি প্লেনে আসবেন, না পায়ে হেঁটে আসবেন, তিনি কি ত্রিপুরা দিয়ে আসবেন, আগরতলা ত্রিপুরা দিয়ে আসবেন, নাকি সেই আমাদের লালমনিরহাট, বাংলাবান্ধা, রংপুরের ওই সীমান্ত দিয়ে আসবেন, তিনি কি মুর্শিদাবাদ এই এলাকা হয়ে মুজিবনগর যে এলাকা আছে, যেখানে বৈদ্যনাথ তলাতে স্বাধীন বাংলাদেশের মন্ত্রী পরিষদের প্রথম
যে গার্ড অফ অনার হয়েছিল, মুজিবনগর সরকার গঠিত হয়েছিল, তো সেখানে সেই বৈদ্যনাথ তলায় কি তিনি আসবেন, নাকি সিলেটের যে জৈন্তা পাহাড়ের কাছে যে একটা সীমান্ত রয়েছে সেখানে আসবেন? তিনি কি মণিপুর হয়ে বাংলাদেশে ঢুকবেন, নাকি যশোরের বেনাপোল হয়ে ঢুকবেন, নাকি প্লেনে করে সরাসরি ঢাকা এয়ারপোর্ট আসতে পারেন, সিলেট চিন্তা করবেন যে বাংলাদেশে তিনি আসবেন? তো প্রতিবারই তো যেটা হয়, সিলেটে তিনি যে কোনো শুভ কাজ করার আগে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করেন। কাজেই তিনি দিল্লি থেকে সরাসরি সিলেট এয়ারপোর্টে আসলেন এবং সেখান থেকে হযরত শাহজালাল রহমতুল্লাহের মাজার জিয়ারত করে বাই রোডে তার লোকজন সহকারে ঢাকা চলে আসলেন। আবার উল্টো হতে পারে, তিনি বলেন যে না, প্রতিবার তো হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করি, এবার হযরত শাহ আমানতের মাজার জিয়ারত করব, সেখান থেকে আসবো এবং সেখান থেকে চিটাগং হয়ে বাই রোড এখানে আসবে। এর কারণ হলো চিটাগং সবসময় আওয়ামী লীগের জন্য একটা টার্নিং পয়েন্ট এবং আওয়ামী লীগের অনেক কিছুর অভ্যুদয় হয়েছে চিটাগং থেকে বা চট্টগ্রাম থেকে। কাজে সেই চট্টগ্রামের লালদিঘির ময়দান থেকেই তিনি সেই তার আগমন শুরু করবেন। এ সকল কথাবার্তা যখন আলোচনা আমরা করি, প্রতিপক্ষের মনে ভীষণ রকম যাকে বলা হয় রাগ তৈরি হয়, ক্রোধ তৈরি হয়, ক্ষোভ তৈরি হয়, আতঙ্ক তৈরি হয়, বিরক্তি তৈরি হয় এবং তারা মনে হয় যে যদি পেতাম তাকে এখনই 1 মিনিটের মধ্যে ফাঁসিতে চড়িয়ে ফেলতাম। অন্যদিকে যারা প্রতিপক্ষ রয়েছেন, শেখ হাসিনাকে যারা শাস্তি দিতে চান, তারা চিন্তা করেন যে না, সে যেভাবেই আসুক না কেন বা তাকে যেভাবে আনা হোক না কেন, তাকে খুব সহজে মারা হবে না, তাকে গুটিয়ে গুটিয়ে মারা হবে, দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। তাকে যে ফাঁসির রশিতে টানানো হবে, এটা কোনো যেন তেন ফাঁসি হবে না। বিশেষ 3 রং, লাল, নীল, সবুজ, এই লাল, নীল, সবুজ 3টি বিশেষ যে রং, এই রঙের যে পৃথিবীর সবচেয়ে শক্ত যে দড়ি আছে, এই রঙের দড়ি বিদেশ থেকে ইম্পোর্ট করে আলাদাভাবে এই ফাঁসি রশি বানিয়ে আনা হবে এবং সেই যে ফাঁসির রশি, সেই ফাঁসির রশিতে টানিয়ে তাকে ওই একবারই মানে ওই রশিটি ব্যবহৃত হবে। আমাদের যারা জল্লাদখানা আছে, আমি জানি না, এখানে হয়তো প্রত্যেকটা জল্লাদখানায় যে ফাঁসির রশি, এগুলো নতুন থাকে না, এগুলো পুরনো থাকে। ওইটা টানার আগে পরীক্ষা করা হয় যে সেগুলো ঠিকমতো আছে কিনা এবং এগুলোর বিশেষ আকার তৈরি করা হয়। তো যারা শেখ হাসিনা বিরোধী, তাদের বক্তব্য হলো যে না, এরকম অর্ডিনারি ফাঁসি রশি দিয়ে তাকে টানালে চলবে না, যেহেতু সে বিশেষ ক্ষমতাপ্রাপ্ত এবং নামকরা, মানে যাকে বলা হয় স্বৈরাচার, এরকম স্বৈরাচার বাংলাদেশে আর হয়নি। কাজেই তার জন্য আলাদা স্পেশাল অর্ডার দিয়ে রশি বানিয়ে আনতে হবে এবং সেই রশি কোথা থেকে আনবে, মানে এটা মানে ছক্কা পক্কা দিয়ে, যেমন চীন থেকে আনা যাবে না, তারপরে আমেরিকা থেকে আনা যাবে না, এই রশি আনতে হবে পাকিস্তান থেকে, তুরস্ক থেকে, স্পেশাল অর্ডার দিয়ে সেই ফাঁসি আনাতে হবে। বিকজ এই দুটো রাষ্ট্র এখন যে কোনো কারণে বাংলাদেশের বন্ধু হয়ে গেছে এবং এখন যারা ক্ষমতায় আছেন তাদের অনেকের সঙ্গে এই দুটো রাষ্ট্রের ভালো সম্পর্ক। ফলে তারা যদি কোনো রশি দেয়, সেই রশিতে যদি কাউকে আটকানো হয়, তাহলে তার আর রক্ষা নেই। কাজেই পাকিস্তান থেকে ফাঁসির রশি আনতে হবে স্পেশাল অর্ডার দিয়ে, এই 3টি রং দিয়ে। সেকেন্ড থিং হলো যে অর্ডিনারি জল্লাদ দিয়ে হবে না। আমাদের দেশের যারা বিভিন্ন সময় জল্লাদ, তাদেরকে যারা ফাঁসির আসামি বা দাগি আসামি, যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত, এদেরকে ধীরে ধীরে ট্রেন আপ করে তাদেরকে জল্লাদ হিসেবে দায়িত্ব দেওয়া হয় এবং এই যে সবচেয়ে বড় একটা জল্লাদ, তাকে সম্প্রতি ছাড়া হয়েছে, তার নানা রকম লোমহর্ষক কাহিনী আমরা শুনেছি। তো সেক্ষেত্রে এরকম অর্ডিনারি যাকে বলা হয় যারা জল্লাদ রয়েছেন, এরকম তো হবে না। শেখ হাসিনার জন্য আলাদা মহিলা জল্লাদ লাগবে এবং সেই মহিলা জল্লাদ আগের থেকে ট্রেন আপ করতে হবে এবং যেদিন এই মহিলা জল্লাদ দিয়ে 3 রঙের রশি দিয়ে শেখ হাসিনাকে টানানো হবে, তখন বুঝবে নরেন্দ্র মোদী যে এই যে বাংলাদেশে যে নতুন একটা শ্রেণী তৈরি হয়েছে, ভারত বিরোধী একটা শক্তি, তাদের কত শক্তি, তাদের কত ক্ষমতা, তাদের কত যাকে বলা হয় সাহস। এর কারণ হলো যে তারা শেখ হাসিনাকে মনে করছে দিল্লির প্রতিভু। তারা শেখ হাসিনাকে টানানো মানেই দিল্লির কুতুব মিনারকে ফাঁসিতে লটকানো। তারা শেখ হাসিনাকে ফাঁসিতে লটকানো মানেই তারা মনে করছে নরেন্দ্র মোদী এবং অমিত শাহকে, দুইটাকে একত্রে ফাঁসি দেওয়া, এই কাজটি করা। ফলে সেই কাজটি সেলিব্রেট করার জন্য যারা শেখ হাসিনার প্রতিপক্ষ, তারা সকাল বিকাল যদি খুব নীরবে নিভৃতে নাকে নস্যি দিয়ে এই চিন্তা করতে পারে, তাহলে ধরে নেবেন যে শেখ হাসিনার পতন হবে।
আর যদি এই ধরনের চিন্তা মাথায় আসা তো দূরের কথা, উল্টে ফেলে আপা আসবে এই কথা শোনার সঙ্গে সঙ্গে কারো হাঁটু কাঁপুনি শুরু হয়ে যায়, কারো অন্তর্বাস ঘেমে যায়, কারো মাথার চুল, কারো অর্ধেক টাক পড়া আছে। দেখা গেল যে এই কথা স্মরণ হওয়ার সাথে সাথেই ওই ধরনের কোনো খবর শেখ হাসিনা আসতেছে, 10-12টা চুল পড়ে গেল। যাদের মাথায় একেবারে পুরো টাক, তাদের মুখের মধ্যে দেখা গেল যে চান্দির মধ্যে হঠাৎ করে একটা দাগ পড়ে গেল। তো এরকম যখন একটা অবস্থা হয়, তখন আপনি দেখবেন যে শেখ হাসিনার যারা পক্ষের যারা লোক আছেন তাদেরই বিজয় হবে। মূলত যে কোনো একটা ঘটনা ঘটে পাবলিক পারসেপশনের উপরে, পাবলিক ঘটনাটিকে কিভাবে নেয়, কিভাবে বিশ্বাস করে, এবং সেই বিশ্বাস অনুযায়ী তার মনোবল কোন পর্যায়ে আছে। যদি শেখ হাসিনার ফাঁসির দাবিদার যারা লোকজন রয়েছেন, তাদের চিন্তা চেতনা কর্ম ঐক্যবদ্ধ থাকে এবং তারা সুদৃঢ় হয়, সেক্ষেত্রে শেখ হাসিনা যত শক্তিশালী রাষ্ট্রের আশ্রয় থাকুন না কেন, এই পৃথিবী তার জন্য নিরাপদ নয়। আবার অন্যদিকে শেখ হাসিনার যারা কর্মী সমর্থক রয়েছেন, তারা যদি তাদের নেত্রীর দেশে ফিরে আসার ব্যাপারে সুদৃঢ় থাকেন, আর শেখ হাসিনার দেশে ফিরে আসার খবরে যদি কারো পিলে চমকে যায়, কারো পেটের মধ্যে গুড়গুড়ানি শব্দ শুরু হয়ে যায়, কারো নাভির গোড়ায় চিনচিন করে শব্দ করে ওঠে, কারো হাত পা কাঁপা শুরু হয়ে যায়, কারো গলা শুকিয়ে যায়, আপনি নিশ্চিত থাকেন শেখ হাসিনার এই বিজয় হবে। এটি হলো সায়েন্স অফ পলিটিক্স। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।